স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ন্যাচারাল রিজিয়ন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন অফ হিউম্যান লাইফ এই টপিকটি নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি। ঠিক আছে, আর আজকের ক্লাসে আমরা দুটি প্রধান আদিম উপজাতি পিগমি এবং মাসাইদের সম্পর্কে ডিটেলসে জানব। পিগমি এবং মাসাইরা যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করে তারা কিভাবে সেই প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে অভিযোজিত করেছে বা ওই প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নিয়ে বা খাপ খাইয়ে তারা কিভাবে বসবাস করছে, বা তাদের প্রাকৃতিক পরিবেশ তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবনযাত্রা, জীবিকা এসবের উপর প্রভাব বিস্তার করছে, আজকের ক্লাসে আমরা তার ডিটেলসে জানব। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে 2025 সালে এসএনএসটিতে মাসাই উপজাতি থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, এবং কি প্রশ্ন এসেছিল সেটা আমি আগের ক্লাসে বলেছি। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নিয়েছিল পিগমিদের সম্পর্কে। দেখো এই পিগমিরা আফ্রিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে, আফ্রিকার মূলত কঙ্গো নদীর অববাহিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে বসবাস করে। যদি দেশের নাম বলি তাহলে জাইরেতে বসবাস করে। ঠিক আছে, তো এইটুকুর থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের একটি আদিম জনগোষ্ঠীর নাম লেখো, বা নাম কি, তাহলে উত্তর কি লিখতে পারো? পিগমি। ঠিক আছে, আবার প্রশ্ন হতে পারে যে কঙ্গো নদীর অববাহিকার গভীর অরণ্যে বসবাসকারী একটি জনগোষ্ঠীর নাম লেখো, তাহলে এর উত্তর কি হবে? পিগমি। ঠিক আছে, দেখো তো এই পিগমিরা আফ্রিকার জাইরের ইতুরি অরণ্যেও কিছু বসবাস করে। কিছু পিগমি জাইরের ইতুরি অরণ্যেও বসবাস করে। তো জাইরের ইতুরি অরণ্যে যেসব পিগমিরা বসবাস করে তারা মাবুতি নামে পরিচিত। ঠিক আছে, আবার আফ্রিকার গ্যাবনের অরণ্যে যেসব পিগমিরা বসবাস করে তারা এই বঙ্গ নামে পরিচিত। তাহলে পিগমিরা কোথায় বসবাস করে? আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের গভীর অরণ্যে, তাই তো। তো এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের পরিবেশ কীরকম আমরা জানি, তাই কি না? প্রাকৃতিক পরিবেশ কেমন আমরা জানি, তাই তো। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের প্রাকৃতিক পরিবেশ কেমন? যে সারা বছর উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, তাই তো। সারা বছর উষ্ণতাও বেশি, সারা বছর বৃষ্টিপাতও বেশি, তাই তো। আর এই অধিক বৃষ্টিপাতের কারণে ভূমি বা মাটি কি লতা গুল্ম এগুলো দ্বারা আবৃত থাকে, তাই তো। বড় বড় গাছপালা, ঘন গাছপালা তো আছেই, পাশাপাশি যে ভূমি কি লতা গুল্ম দ্বারা সারা বছর আবৃত থাকে। আর ভূমি ভিজে বা স্যাঁতসেঁতে থাকায়, মানে মাটি, অরণ্যের তলদেশের মাটি ভিজে বা স্যাঁতসেঁতে থাকায় কৃষিকাজ করার জন্য উপযুক্ত জমি পাওয়া যায় না। ফলে পিগমিরা ওই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, যেহেতু জমি পাওয়া যায় না, কৃষিকাজ করে না। ঠিক আছে, তারা কি করে? পিগমিরা মূলত গভীর অরণ্য থাকায় কি হয়, অরণ্যে কি প্রচুর পশু পাখি বসবাস করে, এবং নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে জীব বৈচিত্র্য খুব বেশি, প্রচুর জীবগোষ্ঠী বসবাস করে, তাই তো। এবং মনে রাখবে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বেশিরভাগ প্রাণীরা কিন্তু, পশুরা কিন্তু উঁচুতে গাছে বসবাস করে। যেহেতু ভূমি কি বলছি, সারা বছর বৃষ্টি হওয়ার জন্য ভূমি ভিজে স্যাঁতসেঁতে, তাহলে পিগমিদের পরিবেশে উপার্জন, মানে খাবার সংগ্রহের জন্য একটাই রাস্তা বাকি থাকে, কি? শিকার করা, তাই কি না? ফলে পিগমিরা তীর ধনুক দিয়ে অরণ্যের পশু পাখি এগুলো শিকার করে, এবং অরণ্যের গাছপালা থেকে বনজ সম্পদ, ফল মূল পাতা এগুলো সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে পিগমিরা মূলত কি বলতে পারি? পিগমিরা মূলত শিকারী উপজাতি। তো এটাও কিন্তু প্রশ্ন হতে পারে একটি শিকারী
গভীর অরণ্যে বসবাসকারী শিকারী উপজাতির নাম লেখো। তাহলে উত্তর কি হবে? পিগমি। আর মনে রাখবে, পিগমিরা হচ্ছে যত আদিম উপজাতি আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকৃতি, আকারে সবচেয়ে ছোট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলছি? পিগমিরা আকারে সবচেয়ে ছোট এবং পিগমিরা সবচেয়ে খর্বাকৃতি উপজাতি। এটাও যদি প্রশ্ন হয় যে পৃথিবীর মধ্যে খর্বাকৃতি উপজাতি, আদিম উপজাতি কোনটি, তাহলে উত্তর কি হবে? পিগমি। আবার দেখো, পিগমিরা যেহেতু নিরক্ষীয় অঞ্চলে বসবাস করে, আর আমরা কি জানি নিরক্ষীয় অঞ্চলে সূর্য কি সারা বছর লোমভাবে কিরণ দেয়, ফলে সারা বছর তীব্র সূর্যের আলো পাওয়া যায়, তাই তো? তো এই তীব্র সূর্যের আলোর জন্য পিগমিদের গায়ের রং মিশমিশে কালো হয়, ঠিক আছে? এবং চুলের বুনন খুব ঘন হয় এবং চুল কোঁকড়ানো হয়। আগের ক্লাসে বলেছি চুলের বুনন খুব ঘন এবং কোঁকড়ানো হয় কেন? কারণ সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই তো? তো ওই তীব্র তাপের হাত থেকে মাথাকে রক্ষা করার জন্য তাদের এরকম অভিযোজন হয়েছে, ওকে, যে চুলের বুনন খুব ঘন এবং চুল কোঁকড়ানো হয়েছে, ঠিক আছে? আবার দেখো যে পিগমিরা, যে উষ্ণ আর্দ্র যেহেতু পরিবেশ, গরমও বেশি আর্দ্রতাও বেশি, আর এই গরম এবং আর্দ্রতা বেশি হলে মানুষের কিন্তু কর্মদক্ষতা কমে যায়। আমরা নিজেরাও দেখি যে আমরা নিজেরাও গরমকালে অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ি, তাই কি না? আবার শীতকালে আরামদায়ক আবহাওয়ায় দক্ষতার সঙ্গে একটানা দীর্ঘক্ষণ কাজ করা যায়, কিন্তু এরকম উষ্ণ আর্দ্র পরিবেশে কিন্তু তা করা সম্ভব নয়। এই জন্য পিগমিরা, বেশিরভাগ ক্ষেত্রেই পিগমিরা অলস প্রকৃতির হয়। নিরক্ষীয় অঞ্চলে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, অত্যধিক বৃষ্টিপাত হয়, এই অত্যধিক বৃষ্টিপাতের জন্য পিগমিরা অরণ্যের গাছের ডালপালা এবং পাতা দিয়ে অর্ধগোলাকার আকৃতির অস্থায়ী কুঁড়ে ঘর তৈরি করে। কি বলছি? অর্ধগোলাকার আকৃতির অস্থায়ী কুঁড়ে ঘর তৈরি করে, কি দিয়ে? ওই অরণ্যের ডালপালা এবং পাতা দিয়ে, ঠিক আছে? এবং কুঁড়ে ঘরের যে চাল, সেই চাল খুব ঢালু করে তৈরি করে। আর কুঁড়ে ঘর তৈরি করার সময় যেহেতু মাটি ভিজে বা স্যাঁতসেঁতে হয়, মাটি ভিজে বা স্যাঁতসেঁতে থাকে, এই জন্য প্রথমে কি করে? খুঁটি দিয়ে আগে মাচা তৈরি করে নেয়। এবার মাটি থেকে উপরে ওই মাচার উপর তখন ওরা অস্থায়ী কুঁড়ে ঘর তৈরি করে, ঠিক আছে? আর কি দেখো, যে অত্যধিক গরমের জন্য পিগমিরা পোশাক পরে না বললেই চলে। পিগমিরা প্রায় খালি গায়ে থাকে, ঠিক আছে? তবে সামান্য কিছু পোশাক, চামড়া দিয়ে তৈরি সামান্য কিছু পোশাক ওরা পরিধান করে। তাহলে দেখো, পরিবেশের সাথে পিগমিদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, বোঝা গেল? এবার দেখো, পিগমি ছাড়া নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে, মানে পৃথিবীর বিভিন্ন দেশের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের যেসব আদিম উপজাতি বসবাস করে তারা কি কি নামে পরিচিত? কিরকম দেখো, যে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন নদীর অববাহিকার যে সেলভা অরণ্য আছে, সেলভা অরণ্যে বসবাস করে যেসব আদিম উপজাতি তারা নিগ্রো রেড ইন্ডিয়ান নামে পরিচিত। মালয়েশিয়ার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে যেসব আদিম উপজাতি বসবাস করে তারা সেমাং সাকাই নামে পরিচিত। আবার আন্দামানের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে যে আদিম অধিবাসী বসবাস করে তারা জারোয়া নামে পরিচিত, ঠিক আছে? তো এগুলো কেন বললাম? দেখো একই পরিবেশে বসবাস করলে যারা বসবাস করে তাদের জীবনযাপন প্রণালীও মোটামুটি একই রকমের হয়। তাহলে পিগমিরাও নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে বসবাস করে এবং এরাও নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে বসবাস করে। ফলে পিগমিদের জীবনযাপন প্রণালী যেরকম, এদেরও কিন্তু এই নিগ্রো, রেড ইন্ডিয়ান, সেমাং, সাকাই, জারোয়া, এদেরও কিন্তু জীবনযাপন প্রণালী অনেকটা পিগমিদের মতোই। এরপর দেখো এই মাসাই উপজাতি। দেখো, মাসাইরা আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার ক্রান্তীয় সাভানা তৃণভূমিতে বসবাস করে। তো ওই কেনিয়া ও তানজানিয়ার কিলিমাঞ্জারো পর্বতের পাদদেশে যে ক্রান্তীয় তৃণভূমি আছে, ওই কিলিমাঞ্জারো পর্বতের পাদদেশের ক্রান্তীয় তৃণভূমিতেই সবচেয়ে বেশি সংখ্যক মাসাইরা বসবাস করে, ঠিক আছে? তো শুধুমাত্র এইটুকু থেকেই পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে ক্রান্তীয় তৃণভূমিতে বসবাসকারী একটি আদিম
জনগোষ্ঠী হলো, মনে করো 4টা অপশন দেওয়া আছে, তার উত্তর কি হবে? মাসাই। ওকে। আর যদি প্রশ্ন হয় যে নাতিশীতোষ্ণ তৃণভূমিতে বসবাসকারী, নাতিশীতোষ্ণ তৃণভূমিতে বসবাসকারী একটি আদিম জনগোষ্ঠী হলো, তাহলে উত্তর কি হবে? সেক্ষেত্রে উত্তর হবে কি? গৌচ অথবা কিরগিজ। তাহলে গৌচ কিরগিজ এরা বসবাস করে নাতিশীতোষ্ণ তৃণভূমিতে, আর মাসাইরা বসবাস করে ক্রান্তীয় তৃণভূমিতে। এবার দেখো, এই ক্রান্তীয় সাভানা তৃণভূমিতে ক্রান্তীয় আর্দ্র শুষ্ক এবং কিছুটা ক্রান্তীয় আর্দ্র শুষ্ক এবং কিছুটা চরমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায়। অর্থাৎ ওখানে দিনের বেলায় উষ্ণতা প্রচণ্ড বেশি এবং রাতে ও সকালে উষ্ণতা কম থাকে, আবার বৃষ্টিপাতও খুব কম হয়। আর এই পরিবেশ, এই ধরনের পরিবেশ বা এই ধরনের জলবায়ু ক্রান্তীয় সাভানা ঘাস জন্মানোর পক্ষে সবচেয়ে বেশি উপযোগী। ফলে ওই এলাকায় প্রচুর পরিমাণে সাভানা ঘাস জন্মায়। আবার অন্যদিকে দেখো যে এই ক্রান্তীয় সাভানা তৃণভূমির জমি, মাটি অনুর্বর এবং জলসেচের সুযোগ সুবিধা নেই, ফলে কৃষিকাজ হয় না। তাই মাসাইরা পশুপালনকেই, যেহেতু প্রচুর ঘাস জন্মায়, প্রচুর ঘাস পাওয়া যায়, পশুপালনকেই তাদের প্রধান জীবিকা হিসাবে বেছে নিয়েছে। তার মানে এই মাসাইদের প্রধান জীবিকা কি? পশুপালন। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে মাসাইদের প্রধান জীবিকা কি। ঠিক আছে। আবার এই মাসাইরা ক্রান্তীয় তৃণভূমির কোনো জায়গার তৃণ বা ঘাস ফুরিয়ে গেলে তারা পশুর পাল নিয়ে তৃণক্ষেত্রের অন্যত্র চলে যায়। অর্থাৎ মাসাইরা যাযাবর পশুপালক। তো অ্যাকচুয়ালি মাসাইরা কি? যাযাবর পশুপালক। এখান থেকেই 2025 সালের এসএলএসটিতে প্রশ্ন ছিল যে সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো অপশন এ পিগমি, অপশন বি সেমাং, অপশন সি মাসাই, অপশন ডি টোরা। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে? মাসাই। ঠিক আছে। দেখো, মাসাইরা গাছের ডালপালা, ঘাস, মাটি, গোবর এইসব দিয়ে তাদের বসতবাড়ি নির্মাণ করে। ঠিক আছে। আর মাসাইরা যে বসতবাড়ি নির্মাণ করে, তাদের এই বসতবাড়িকে ইনকা জিচকস বলে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে মাসাইদের বসতবাড়িকে কি বলে? মাসাইদের বসতবাড়িকে বলে ইনকা জিচকস। আবার মাসাইরা 20-25টি পরিবার একসঙ্গে একটা বসতি তৈরি করে এবং সেই বসতি দেখতে অনেকটা গোলাকার। ঠিক আছে, বা গোলাকার বসতি তৈরি করে। তো এই মাসাইরা 20-30টা বাড়ি মিলে যে গোলাকার বসতি নির্মাণ করে, বসতি তৈরি করে, সেই গোলাকার বসতিকে ক্রাল বলে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে মাসাইদের বৃত্তাকার বা গোলাকার বসতিকে কি বলে? তো মাসাইদের বৃত্তাকার বা গোলাকার বসতিকে ক্রাল বলে। ঠিক আছে। তো এই মাসাই সম্পর্কে তোমাদের এইটুকু তথ্য জানলেই হবে। ওকে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।